এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো, আর তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগের দিন মানে 21 তারিখে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, ওই জন্য সকাল থেকেই আমি বাড়ি ছিলাম না। বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তখন এসে তো আর কোনো কিছু কাজ করতে ভালো লাগে না, যেহেতু সারাদিন বাইরে ছিলাম। তো আনাজপত্র আমার কিছুই কাটা হয়নি, তাই সকাল সকাল আগে আনাজপত্রগুলো কেটে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। আর আনাজ কাটতে কাটতে রান্না করতে গেলে গ্যাসটা পুড়বে, তাই আগে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর সেদিনকে তো আমরা বেরিয়ে গেছিলাম, রান্নাবাড়ি কিছুই করিনি, শুধু মা বাড়িতে ছিল বলে মায়ের জন্য রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার করে আনিয়ে দিয়েছিলাম। মা সেগুলোই খেয়েছিলেন। আর আমরা রাত্রিরে এসে একটা তরকারি কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, ওই ডাল ফ্রাই মতো কিনে নিয়ে এসেছিলাম, আর একটু রুটি করে নিয়েছিলাম, সেই খেয়ে নিয়েছি। খেয়ে শুয়ে পড়েছি। তো আর সেদিনকে কিছুই করা হয়নি। তবে যখন টিভি দেখছিলাম, তখন টিভি দেখতে দেখতে বসে বসে পরিকল্পনা করে নিয়েছিলাম যে আমি পরের দিন কি রান্না করব, কখন কোনটা করব, আর কিভাবে করব। তাহলে কিন্তু আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর সেইভাবে পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমি সকাল থেকে সমস্ত কাজটা শুরু করে দিয়েছি। ছুটির দিনটা যেহেতু সারাদিন বাইরে ছিলাম, তাই জন্য বাজার দোকান কিছুই করা হয়নি। তো আজকে আমাকে বাজার দোকান করতে হবে, ঘরে সেরকমভাবে কিছুই নেই জানো তো। তো বাঁধাকপি ছিল আর কটা সবজি ছিল, তাই দিয়ে একটু বাঁধাকপি চচ্চড়ি করে নিচ্ছি, আর এই ভোলা মাছটা তরকারি করে নেবো। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর শীতকালীন সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে তরকারিটা করব। আর এইভাবে তরকারি করলে রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। আর আমাদের বাড়িতে এই ধরনের সবজির তরকারি খেতে সবাই ভালোবাসে, সেটা তো তোমরা জানোই। আর আমার ভিডিওগুলোতে তোমরা দেখেই থাকবে আমাদের বাড়িতে সবজিটা বেশিই রান্না হয়। আগের দিন রাত্রিবেলা কাজটা একটু গুছিয়ে রাখলে তাহলে আমার সকালবেলাটা কাজটা করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আগের দিন রাত্রিবেলা কাজ গুছিয়ে না রাখলেও আমি কিন্তু ঠিকমতো পরিকল্পনা করে রেখেছি, যার জন্য কিন্তু আমার সমস্ত কাজ টাইমে কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু ঠিকঠাক মতোও হয়ে গেছে। ওই গ্যাসে যতক্ষণে তরকারিটা হবে ততক্ষণ এখানে ভোলা মাছের তরকারিটা করে নেব। শুধু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু একসাথে ভেজে নিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে তরকারিটা করব। সর্ষে দিয়ে পেঁয়াজ কালি দিয়ে এইসব দিয়ে তো খাই, মাঝে মাঝে এইভাবেও করি। অনেক রকমভাবেই রান্না করা যায়, শুধু করতে পারলেই হলো, তাই না? আমরা একটা কথা প্রায়ই শুনে থাকি যে একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক শেষ করে দেয়। আমাদের হাতে যখন প্রচুর কাজ থাকে, প্রচণ্ড চাপ থাকে, তখন আমরা চিন্তা করতে থাকি কত দ্রুত কিভাবে কাজটা শেষ করব। কিন্তু পরিকল্পনা করা থাকলে পরপর কাজগুলো ঠিক শেষ হয়ে যায়। পরিকল্পনা না করে এগোলে সময় নষ্ট হয়, কাজটাও ঠিকমতো হয় না। আর যেহেতু টাইম ইজ মানি, সেহেতু আমাদের সময় নষ্ট হওয়া মানে অর্থরও অপচয় হওয়া। অনেক সময় আমরা অনেকেই মনে করতে পারি যে পরিকল্পনা হয়তো কোনো বড় প্রজেক্ট বা বড় কাজের জন্য করতে হয়, কিন্তু তা নয়। পরিকল্পনা ব্যক্তিগত জীবনে প্রতিনিয়তই ব্যবহার হওয়া উচিত। আর ওদিকে রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া মিটিয়ে ঘরদোর পরিষ্কার করে আমি একটু বাজার করতে বেরিয়ে গেছি। বিভিন্ন জিনিসপত্র কিছু কেনার ছিল, সেগুলোও কিনতে বেরিয়ে এসেছি হাটে। আর সেই পথে একটু আমার বাপের বাড়িতেও চলে এসেছি। দেখো মা কত গাছ করেছে, এখানে ফুল হয়েছে। আমাদের গ্রামের পর 2টো গ্রাম, তারপরে আমার বাপের বাড়ি। তো আমার মেয়ের এক্সামের জন্য তো বাপের বাড়িতে অনেক দিন আসাই হয়নি, তাই একটুখানি ভাবলাম মায়ের সঙ্গে দেখা করে যাই, মায়ের শরীর কেমন আছে দেখে যাই। আর ওদিক থেকে ঘুরে এসে এখানে আমি দেখো মেয়ে কালকে সকালবেলা বেশ কতগুলো সজনে শাক পেরেছিল, একটা গাছ কেটে দিয়েছে, তার থেকে ছোট ছোট ডাল বেরিয়েছিল, সেখান থেকে মেয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছে যে শাক ভাজা খাবে, তাই সেগুলো ছাড়াতে বসে গেছি। এগুলো কালকে যেহেতু তুলে রাখা হয়েছিল নরম হয়ে গেছে, ওই জন্য আজকে ইজিলি আমি ছাড়িয়ে নিতে পারছি টেনে টেনে পাতাগুলো। আমরা যদি আমাদের প্রতিনিয়ত জীবনের ক্ষেত্রে কোথায় কোন কাজে কতটা সময় ব্যয় করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এগুলো নিয়ে পরিকল্পনা করে এগোই, তাহলে আমাদের লক্ষ্য অর্জন করা খুব সহজ হবে। একটি ভালো পরিকল্পনা আমাদের সময় ও অর্থ সাশ্রয় করে, মস্তিষ্কে নতুন নতুন আইডিয়ার আবির্ভাব ঘটায়, কোন কাজটা কখন কিভাবে করব, কত সময়ের মধ্যে করব তা নির্ধারণ করতেও কিন্তু সাহায্য করে। তাই প্রতিনিয়ত জীবনে কাজের পরিকল্পনা করে এগোনোই ভালো।
আমি কিন্তু আমার সমস্ত কাজের পরিকল্পনা আগের দিন রাত্রির থেকেই করে রেখে দিই। মনে মনে একটা লিস্ট করে নিই, একটা পরিকল্পনা করে নিই যে কোন কাজটা কোন সময়ের মধ্যে করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। তা না হলে এত দুরন্ত বাচ্চা নিয়ে একা হাতে সমস্ত সংসার সামলে, বাইরের সমস্ত কাজ করে, মেয়েকে স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া, পড়াশোনা করানো, আবার এই উপরন্তু নিজের শখ আহ্লাদগুলো পূরণ করা, নিজের হাতের কাজগুলো করা, আবার তার সাথে ইউটিউবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় ভিডিও দেওয়া, এগুলো আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি না আমি পরিকল্পনা করে এগোতাম। আর সত্যি বলতে কি, যে কোনো কাজের পরিকল্পনা আমাদের জীবনকে কিন্তু সহজ সরল সুন্দর করে তোলে, আমাদের পরিশ্রম কমিয়ে তোলে, আর আমাদের কাজগুলোকেও দ্রুত করে তোলে। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ধনে ভিজিয়ে রেখেছি, ধনে পাতা চাষ করব বলে 2 থেকে 3 দিন ওটা ভালোভাবে ভিজতে দেবো। আগে আমি ধনে পাতা চাষ করার জন্য ফুল গাছের টবের মধ্যেই ছড়িয়ে দিতাম ধনেগুলোকে। তো এবারে ভাবছি এইভাবে ধনে পাতা চাষ করব। জাস্ট জলে বালতির মধ্যে একটু জল ভরে নিলাম, এতটাই জল ভরবো যাতে চুবড়িটা ঢুকালে জলটা ওপরে উঠে আসে, আর তার ওপরে ভিজে ধনেগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে একটা ভিজে মোটা কাপড়, এটা একটা গেঞ্জির কাপড়, সে তার ওপর দিয়ে বিছিয়ে দিয়েছি। বিছিয়ে একটা ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। এটা এইভাবে 7 থেকে 8 দিন থাকবে, আর মাঝে মাঝে একটু জল স্প্রে করতে হবে ওর ওপরে, যাতে ভিজে থাকে অনবরত, আর তার ফলেই কিন্তু ধনে বীজগুলো অঙ্কুরিত হবে। এইভাবে প্রথমবার করছি, দেখাই যাক হয় কিনা ধনে পাতা, আর হলে তো তোমাদের সাথে শেয়ার করবই, আর যদি না হয় তাহলে ফুল গাছের টবে আবার আগের মতোই ছড়িয়ে দেবো। কিন্তু বাড়িতে যে ধনে পাতাগুলো চাষ করা হয় সেগুলোর সেন্ট কিন্তু দারুণ হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার স্নান ধানও হয়ে গেছে, আজকে ছাদে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, তো এগুলো আমি একটু ভাঁজভুজ করে নিলাম, রোদ খাওয়ানো হয়ে গেছে। আর ছাদে ওঠানামা করার সময় ঠাকুর ঘরটা দেখলে বাজে খারাপ লাগে, কারণ কিছুদিন আগেই এখানে ইতু ঠাকুর পাতা ছিল, গাছগুলো এত সুন্দর লম্বা লম্বা হয়েছিল, দেখতে বেশ ভালো লাগতো। জল ঢালতাম, আবার এখানে প্রণাম করে যেতাম। আর ছাদে যেই ওঠানামা করছি তখন এখানটা দেখলে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে 2 দিন আগে গাছগুলো ছিল আর এখন আর নেই। এটা আগের দিনের ভিডিও ক্লিপ। আগের দিন মানে 21শে ডিসেম্বর, যেদিনকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। ওই দিন আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম, তো পুরো ঘোরাটার দৃশ্য বা ক্লিপগুলো তো আমি এর সাথে জুড়তে পারবো না, কিছুটা জিনিস আমি এখানে জুড়ে দিয়েছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ারের থেকেও বড় কথা, এটা আমার লং টাইম স্টোরেজ। ফোনের মধ্যে তো সবসময় সব স্টোরেজ রাখা যায় না, কিন্তু ইউটিউব এমন একটা জায়গা যেখানে আমি আমার লাইফের সমস্ত কিছু স্টোরেজ করে রাখতে পারবো, আমার যখন ইচ্ছে হবে সেটা খুলে আমি দেখতে পারবো। তাই এটা আমি শেয়ার করলাম। আমরা কোন্নগরে এসেছি, আর এটা আমার হাজব্যান্ডের শোরুম, ও এখানকার ইনচার্জ, এখানে ও চাকরি করে। তো এখানেও আসলাম, আর এখান থেকে এই যে কোন্নগরের মেলায় চলে এসেছি। এখানে পৌষ মেলা বসেছে, তো বিশাল বড় মেলা। এখানে ঢাকা পিঠেও বিক্রি হচ্ছে। ঢাকা পিঠে মানে বিভিন্ন রকমের ভ্যারাইটি রকমের পিঠে। আর এই সমস্ত মেলাগুলোতে যত না খেলনা ফেলনা বসে, তার থেকে বেশি পোশাক আশাক, চাদর, কুর্তি, তারপরে তোমার বিভিন্ন সাজ সরঞ্জাম, এইগুলোই বসেছে। তো আমি এখান থেকে কিছু কিনিনি, এখানটা থেকে ঘুরে চলে গেছি। এরপরে আমরা চলে গেছিলাম আর একটা মেলায়, মানে সকাল থেকেই সারাদিনই ঘোরা হয়েছে। আর এখানে আমরা চলে এসেছি, দেখো এটা পানিহাটি বই মেলা। এটা হচ্ছে সোদপুরে পানিহাটিতে, কোন্নগর হয়ে আমরা এইখানে চলে এসেছি। এখানেও কিন্তু এই সেম ব্যাপার, গালিচা, কার্পেট, লেপ, কম্বল, তারপরে তোমার কুর্তি, চাদর, সোয়েটার, কার্ডিগান, এইসবই সমস্ত বিক্রি হচ্ছে। তো এইখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি। জিনিস বলতে ওই কাপ, প্লেট, মেয়ের জন্য একটু খেলনা, পাঁপড়, তারপরে কি বলবো, মায়ের জন্য চাদর, ঝুড়ি, এই সমস্ত জিনিস। আর কিছুই কিনিনি, নিজের জন্য কিছু কিনিনি। ও হ্যাঁ, নিজের জন্য 2টো ক্ল্যাচার কিনেছি, আর কিছুই কিনিনি। আর এখানে এসে বেশ একটু খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা, তো ওই জন্য আমরা একটু কিছু খেয়েও নিয়েছিলাম টুকিটাকি। এখানে অনেক হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল, তারপরে হোমমেড চকলেট বিক্রি হচ্ছিল। আমার হাজব্যান্ড বলছিল, তুমি যদি চকলেট বানাতে তাহলে এখানে তোমাকে বসিয়ে দিতাম চকলেট বিক্রি করার জন্য। আর এখানেও কিন্তু ঢাকা পিঠের স্টল রয়েছে। এখান থেকে আমরা বেশ কিছু রকমের পিঠে খেয়েছিলাম, পাটিসাপটা, দুধ পুলি, ভাজা পুলি, তারপরে মালপো, এই সমস্ত বিভিন্ন রকমের জিনিস খেয়েছি আমরা। ওই একটু একটু করে খেয়ে তারপরে একটু মোমো খেয়ে বাড়ি চলে গেছি।
এই মেলাটা কিন্তু কোন্নগর পৌষ মেলার থেকে অনেকটাই বড়, আর এখানে প্রচুর ভিড় হয়। যেহেতু 20 তারিখে এটা ওপেনিং হয়েছে, তাই জন্য 21 তারিখে ভালোই ভিড় হতো। তো আমরা ভিড় ঢোকার আগেই বেরিয়ে এসেছি ওইখান থেকে। আগে যখন দক্ষিণেশ্বরে থাকতাম তখন প্রতি বছরই এই মেলাতে মানে যতদিন মেলাটা থাকতো তার মধ্যে 2-3বার আমার আসা হয়ে যেত। কিন্তু এখন যেহেতু ব্যারাকপুরে চলে গেছি, তো ব্যারাকপুর থেকে ওই বছরে একবার হলে একবারই আসা হয়, কারণ ওখান থেকে অনেকটাই দূর, আর যেহেতু বাচ্চাকে নিয়ে আসতে হয়, ঠান্ডা লেগে যায়, সেহেতু আর ঘন ঘন আসা হয় না। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।